টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজকের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলাভাবে আলোচনা হয়েছে। জাতি গঠনের প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন শিগেরু ইশিবা। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। জয়দেবপুর ঈশ্বরদী সেকশনের মধ্যে ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পে ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে জাপান। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে 5টি টহল বোট দেবে টোকিও। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতি উভয় পক্ষই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সবার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে একটি মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন তারা। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন ইউনূস ইশিবা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর আলোচনায় সবাই দ্রুত নির্বাচনের দাবি জানালেও নির্বাচন নিয়ে কেন শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে তা বোধগম্য নয়। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। এ সময় আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা আহ্বান তার। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই বিএনপি এমন দেশ ও সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর যেন কোনো আন্দোলন করতে না হয়। তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া। ত্রিদেশীয় প্রীতি সিরিজের প্রথম ম্যাচে কাল ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে খেলা। আসন্ন এএফসি নারী এশীয় কাপ বাছাই পর্বে ভালো কিছু করতে হলে বিদেশের মাটিতে এই ধরনের ম্যাচের অভিজ্ঞতা হবে বড় অনুপ্রেরণা, এমনটাই মনে করছেন কোচিং স্টাফের সদস্য ও খেলোয়াড়রা। কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ দলের বিশেষ নজর ইন্দোনেশিয়ার বিপক্ষে, কেননা এই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার দলটির বিপক্ষে খেলবে মেয়েরা। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি জিততে চায় মারিয়া মান্ডা, তহুরা খাতুনরা। অন্য ম্যাচটি 3 জুন জর্ডানের বিপক্ষে। 3 দলের এই প্রীতি সিরিজটি বাংলাদেশ দলের জন্য আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই দল হিসেবে ভালো করাই লক্ষ্য। মেয়েদের খুব চাঙা মনে হচ্ছে। আমরা 3 দিন ধরে এখানে ট্রেনিং করছি, ওয়েদারের সাথে আমরা মোটামুটি মানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সামনের 31 তারিখের ম্যাচে আমরা ভালো কিছু আশা করি। প্রতিপক্ষ এবং আন্তর্জাতিক মানের পরিবেশে নিজেদের প্রস্তুত করতে পেরে আত্মবিশ্বাসী ঋতুপর্ণারা। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ট্রেনিং করতেছি, কোচ যেটা বলতেছেন আমরা ওভাবেই ট্রেনিং করতেছি। সো এখন দেখা যাক কি হয়, সব মিলিয়ে ভালো। এই টুর্নামেন্ট শেষেই মিয়ানমারে যাবে বাংলাদেশ। আগামী 23 জুন শুরু হবে বাছাইয়ের লড়াই। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা।
প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না, ডিসেম্বরের মধ্যে ভোটের রোড ম্যাপ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে এসব বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। ইউনূস ডাক্তার ইউনূস উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত ১৬ বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। কালকে বৃষ্টির কারণে এমন অবস্থা হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। বৃষ্টির জন্য এপারে যেতে পারতেছি না, দাঁড়ানো এদিকে আর হবো, এপারে যাবো, ওই পারে গিয়ে বাসায় যাব। বৃষ্টির জন্য খেপ মারতে পারি না, জাম বাইজা থাকে, এই বাইজা থাকে সকল সময়। গরিব মানুষ কি খামো আনে। জলাবদ্ধতায় আসন্ন ঈদে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। কোরবানি ঈদের একটা বাজার শুক্রবার দিন মানুষের মার্কেটে লাখ লাখ টাকা বেচে কিনে, কিন্তু এই পানির লাগে কিচ্ছু হইতেছে না। কালকে খুলতে পারিনি, আজকেও বন্ধ। গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ। এখন কালকে কি হয় আল্লাহ ভালো জানে। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টিপাত 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। বিপদ কেটে গেছে অনেকটা, এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। তবে ধীরে ধীরে আমাদের যে আবহাওয়ার অনুকূল যে অবস্থাটা, সেটা ধীরে ধীরে তৈরি হতে একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 দিন আরও লাগতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের মাইজদিকোটে 185 মিলিমিটার। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে বাড়েনি দাম। মশলার বাজারে বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সবজির বাজার স্থিতিশীল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাড়তি কাঁচা মরিচের দাম। সবজির কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে কাঁচামরিচ। মেজবাহ হাসানের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম। তবে এবার ঈদে মশলার দাম অনেকটাই স্থিতিশীল, যেমনটা বলছেন বিক্রেতারা। রমজানের ঈদ, কোরবানি ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মশলার দাম কতটা কম বাড়া করছে?
কমও নয় বাড়ানো নয়, হালকা একটু গোলমরিচের দাম বাড়ছে, আর নয় সব একটু চাপের দিকে আছে, বাড়তি নাই কোন। এলাচ আপনার রমজান ঈদও আপনার ছিল ভালোটা ছিল 5,500 টাকা, এখন আর 100-200 টাকা একটু কমছে। আগে যেরকম রাজনীতি দল আছে এটা সিন্ডিকেট করতো, এখন ওই সিন্ডিকেটটা নাই, এখন ওই সিন্ডিকেট নাই, এখন আমদামি হইতে আছে, যেভাবে আসতে আছে ওইভাবে বিক্রি করতে আছে, এখন আর ওরকম বাড়ে নেই। ক্রেতারা বলছেন বাজারে দামের খুব একটা হেরফের না হলেও কাটছাট করতে হয়েছে বাজারের তালিকা। সবজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়তি বর্তমানে, কিছুদিন আগেও কম ছিল, এখন একটু বেশি আর কি। মাঝে একটু কম ছিল কিন্তু এখন তো আবার একটু বেশি। চাপ তো বেশি, কারণ ধরেন আগে যে বাজার খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়, অলমোস্ট ডাবল হচ্ছে। বৈরী আবহাওয়ার তেমন প্রভাব পড়েনি সবজির বাজারে। বেড়েছে কাঁচামরিচের দাম, ওঠানামার মধ্যে রয়েছে মুরগি ও ডিমের দাম, মাছের দাম কিছুটা বাড়তি। মাছের বাজারটা একটু বেশি, ব্রয়লার 160 থেকে 70 টাকা। 70 টাকা। বৃষ্টি দেখছেন 2 দিনে, বৃষ্টিতে মরিচ উঠাইতে পারে নাই। তবে এমন আবহাওয়ায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়ার শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তামাকের মাধ্যমে বিপুল রাজস্ব আহরণের দোহাই দিয়ে এটি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা নেয় না কোনো সরকার। আইন বাস্তবায়নের ক্ষেত্রে অনিচ্ছা আছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীরও। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবে এমন কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা মানুষের চেয়ারম্যান ডক্টর অরূপ রতন চৌধুরী বলেন, বর্তমানে 35% প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করে, যাদের সংখ্যা 3,78,00,000। 13 থেকে 15 বছর বয়সে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে 9.2% ধূমপানের নেশায় জড়িত। এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের অজুহাতে তামাকজাত দ্রব্যের দাম বাড়লেও এর প্রভাব পড়ে না ভোক্তাদের মধ্যে। ফলে তামাক চাষ নিয়ন্ত্রণ এবং কঠোর আইনের প্রয়োগের বিকল্প নেই বলে মনে করেন তিনি। বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে, সেখানে আমিনুল ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করা হবে। 8 পরিচালকের অনাস্থা প্রদানের পর বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে, যার অনুমোদন দিয়েছে বিসিবি। সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে ছিল টালমাটাল জানিয়ে সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবির সভাপতি ফারুককে। এদিকে ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ। সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক পালিত হচ্ছে। বগুড়া শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান এজমা কেয়ার সেন্টারে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াউর রহমান ভ্রাম্যমাণ হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকালে খুলনা নগরের কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনির উদ্যোগে সোনারাঙ্গা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে নগরীর শাহ মখদুম দরগা শরীফের সামনে দোয়া এবং খাবার বিতরণ করে রাজশাহী জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা দল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। কুমিল্লায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সাবেক যুবদল নেতা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ 5 আসনের সদর এবং বন্দর এলাকায় প্রায় 50টি স্থানে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নানান আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক পালন করা হয়েছে। এছাড়া ফরিদপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, জয়পুরহাট, বরিশাল, মোংলা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক পালিত হয়েছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন। সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণই থাকে না।
চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই জাতীয় মাছ। নদীতে নৌকা নিয়ে অপেক্ষমান সংগ্রহকারীরা মধ্যরাত থেকে ডিমের নমুনা সহ মাছের ডিম আরোহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হালদা গবেষক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া জানিয়েছেন, মধ্যরাতের পর নদীতে ডিমের নমুনা দেখা গেছে। জেলারা ইতিমধ্যে হালদা নদী থেকে অল্প পরিমাণে ডিম সংগ্রহ করেছে। হাটহাজারীর গড়দুয়ারা, নয়াহাট, নাপিতের ঘোনা, কাটাখালী এলাকায় মা মাছ ডিম ছেড়েছে বলে জানান তিনি। প্রায় শতাধিক নৌকায় আহরণকারীরা ডিম সংগ্রহের পাশাপাশি আরও ডিম ধরার জন্য অপেক্ষা করছে। গেল 16 বছরে দেশের কোষাগার ও ব্যাংক খালি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স দেশকে আবার গড়ে তুলতে সহায়তা করছে। টোকিও সময় রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট সহায়তা হিসেবে $1.063 বিলিয়ন দেবার আশ্বাস দিয়েছে জাপান। সই হয় 6টি সমঝোতা স্মারক। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জাপান সফরের তৃতীয় দিন রাতে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে, যার আয়োজক ছিল বাংলাদেশ দূতাবাস। এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন গেল 1.5 দশকে দেশের ভঙ্গুর অবস্থার কথা। যখন তারা চলে গেছে, কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। আর পাসপোর্ট পেতে ভোগান্তি সহ বেশ কিছু দুর্ভোগের কথা তুলে ধরেন প্রবাসীরা। দ্রুততার সাথে এসব সমাধানের আশ্বাস দিয়ে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, তাহলে দেশ চলে গেছিল। এর আগে টোকিও সময় সকালে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের চূড়ান্ত সমাধান বলে অভিমত দেন দুই নেতা। বাজেট সহায়তা হিসেবে আশ্বাস মেলে $1 বিলিয়নেরও বেশি পাবার। এরপর বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক আলোচনার সময় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সই হয় 6টি সমঝোতা স্মারক, যার মধ্যে আছে জ্বালানি খাত, অর্থনৈতিক অঞ্চলে জমি লিজ, ইলেকট্রনিক বাইসাইকেল তৈরির কারখানা স্থাপন ও তথ্য নিরাপত্তা। 4 দিনের জাপান সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।